সৈয়দ শামসুল হকের সামনে এসেছি। আপনারা জানেন, একথা আমি অনেকদিন বলেছি যে আমি রংপুরের ছেলে, হক ভাইও বৃহত্তর রংপুরের কুড়িগ্রামের। আমার শৈশবে সৈয়দ শামসুল হক একটা সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার জন্যে রংপুরে এসেছিলেন এবং সার্কিট হাউসে উঠেছিলেন। আমি তখন 9-10-এ পড়ি। আমি একটা বিশাল ক্যাসেট প্লেয়ার নিয়ে হক ভাইয়ের সাক্ষাৎকার নিতে সেই সার্কিট হাউসে গিয়েছিলাম রংপুরে। তো গিয়ে হক ভাই, আপনার মনে আছে কিনা, আমি বলেছিলাম যে আপনার লেখা আমি পড়ি, আপনি মার্জিনে মন্তব্য লেখেন। সেখানে আপনি বলেছেন যে তরুণ লেখকের কর্তব্য 3টা: পড়ো, পড়ো এবং পড়ো। তা আমি বললাম, হক ভাই আমি পড়ি, তখন তো ছোট, তখন যা পড়ি তাতেই মনে হয় যে অনেক পড়েছি। পড়ার বাইরে তরুণ লেখকদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা? আপনার মনে কি আছে, আপনি কি বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছি পড়া পড়া পড়া, এটা আমি সবসময় বলি। আর একটাই পরামর্শ এর সঙ্গে, এটা মোটামুটি নিয়ম করে নিলে ভালো, যে দিনে যদি 2 ঘন্টা লেখো, অন্তত 2 ঘন্টা পড়বে। ঠিক এই কথাটাই আপনি বলেছিলেন। তখন হয়তো বলেছিলেন যে 4 ঘন্টা যদি পড়ো, 4 ঘন্টা যদি লেখো, 4 ঘন্টা পড়বে। তাই এতে পড়তে হয়, এবং পড়ার ভেতরেও আমি মনে করি যে খুব নির্দিষ্ট করে কিছু পড়ারও দরকার নেই। যা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এরকম হয়। আমি নিজেও অনেক সময় একেবারেই অতি সামান্য একটি বই থেকে এমন কোনো কথা পেয়েছি, বা এমন কোনো চিত্রকল্প পেয়েছি, বা এমন কোনো পর্যবেক্ষণ পেয়েছি যেটা আমাকে ভাবিয়েছে। আবার অনেক খুব বিজ্ঞাপিত, ঘোষিত, ধ্রুপদী সাহিত্য থেকে আমি কিছুই পাইনি। আমার ব্যর্থতা হতে পারে, আমি হয়তো সেই মাপে পৌঁছতে পারিনি, হতে পারে। কিন্তু এই হয়, আমি যেটা বলি, আসলে পড়তে হয় অনবরত, এবং হাতে, বিশেষ করে সৃষ্টিশীল লেখকের পক্ষে একটা তো পড়ায় তার অবশ্যই হওয়া উচিত তার সময়ে কি লেখা হচ্ছে। এই যে আমি লিখছি, এই যে তুমি লিখছো আনিসুল হক, এই যে সময়ে আমরা রয়েছি, এই সময় কিন্তু আমরা দুটি প্রাণী যে লিখছি তা তো নয়। অন্তত এই বাংলাদেশে 250 থেকে 300 লেখক এই মুহূর্তে লিখছেন, প্রকাশিত হচ্ছেন। তো মোটামুটি তাদের খোঁজ রাখতে হয়। তারপরে যাদের বই এখনো বেরোয়নি, লিটল ম্যাগি যারা এখনো রয়েছেন, সেখানেও অনেক সময় ইউ ক্যান ডিসকভার জেমস, একেবারে রত্নের খোঁজ পাওয়া যেতে পারে। তো সেগুলো জানতে হয়, মানচিত্রটা জানতে হয়। কাজেই মোট কথা পড়া, এই পড়া। 30 বছর আগে যে সৈয়দ শামসুল হক ছিলেন, যে যুবক ছিলেন, আজকে আপনি সেই যুবক সৈয়দ শামসুল হক। আমার মানে 30 বছর পরে প্রথম প্রশ্ন হবে যে এই যে চিরযুবা আপনি রয়ে গেলেন সৈয়দ শামসুল হক, এই বয়সটা ধরে রাখার, চিরসবুজ থাকার রহস্যটা কি? দেখো, মানে যৌবন তো, এই যৌবন কিন্তু একটি মানসিক পরিস্থিতি। আমাদের ভ্রান্তিটা কোথায়? আমরা যৌবনকে আমাদের শরীরে সীমাবদ্ধ রেখেছি। যৌবন হচ্ছে এইখানে, প্রাণে, এইখানে, মস্তিষ্কে, এইখানে যৌবন। যদি তুমি সক্রিয় থাকো, যদি তুমি জীবন্ত থাকো, যদি তুমি প্রতি মুহূর্তে ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতরে থাকো, যেটাকে ইংরেজিতে বলতে পারি, ইফ ইউ ক্যান রিয়্যাক্ট টু সিচুয়েশন, ইউ ক্যান টেক অ্যান অ্যাকশন, এইটি তোমাকে জীবন্ত রাখে, তরুণ রাখে, এবং লোকের কাছে একটা মনে হতে পারে যে যৌবনটা ধরে রেখেছে। নিজের চেয়ে কম বয়সী নরনারীর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি, রবীন্দ্রনাথ খুব করতেন, এবং এইটা তোমাকে সজীব রাখে। জানো তো, চন্দন গাছের পাশে যে গাছ থাকে, সেও কিন্তু চন্দনের গুণও প্রাপ্ত হয়। এবং আমরা যে চন্দন কাঠ সাধারণত পাই, সেটা মূল চন্দন কাঠ নয়। আমাকে বলো যে তুমি উপন্যাসের গল্প পাও কি করে? হক ভাই, আপনি যা বলেছেন, যা শিখিয়ে দিয়েছিলেন, সেটা দিয়েই চলছি। মানে আমি আপনাকে কিন্তু গুরু মানি। আমার মনে আছে, আমি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি তার আগে, যে আমাদের বেড়ে ওঠা, আমরা যে সময়ে 80-র দশকে ঢাকায় এলাম, তারও আগে 70-এর দশকে আমি রংপুরে, যে একটা বিচিত্রা বা একটা সন্ধানী, প্রথমে আমরা, বা রোববার,
খুঁজতাম কি ইত্তেফাকের বিজ্ঞাপনের মধ্যে যে এর ভেতরে সৈয়দ শামসুল হকের কিছু আছে কিনা, যদি থাকে তাহলে এটা ক্রয়যোগ্য। এবং সে আপনার জলেশ্বরীর গল্পগুলি বা সেই যে বালিকার চন্দ্রযান, এক একটা গল্প বেরুচ্ছে, তার ভাষা, আপনার কথা কাব্যগুলি, যে কল্পিত জগৎ আপনি তৈরি করলেন জলেশ্বরীতে। পরে আরেকটু বড় হয়ে যখন আমরা মার্কেজ পড়লাম, তখন দেখি ওর যে মাকান্দ, আপনার জলেশ্বরী, একজন ল্যাটিন আমেরিকায় বসে লিখছেন, একজন বাংলাদেশে লিখছেন। জলেশ্বরী আসলে তুমি তো বললেই গোড়াতে আমি কুড়িগ্রামের ওই অঞ্চলটাকে ভিত্তি করে করেছি, কিন্তু সবটাই যে নিয়েছি তা নয়, আমি বাইরেরও অনেক কিছু এলিমেন্ট যোগ করেছি। জলেশ্বরী এক অর্থে কুড়িগ্রাম, আর এক অর্থে নয়ও কুড়িগ্রাম। কেন একটি এলাকাকে আমি কল্পনায় এরকমভাবে তৈরি করে নিয়েছি, এটা আমার লন্ডন প্রবাসে, সেটা 1972 কি 73 সালের দিকে আমার হঠাৎ মনে হলো যে আমি প্রতিটি গল্প লেখার সময়, বিশেষ করে গ্রাম ভিত্তিক বা ঢাকার বাইরে লেখার সময়, আমাকে নতুন নতুন নাম বা নতুন নতুন ভূগোল সৃষ্টি করতে হচ্ছে। এর দরকারটা কি? আমি একটা গ্রাম, একটা ছোট্ট শহর, একটা জনপদ কল্পনা করে নিই না কেন, যেখানে আমার জন্ম, তার ভিত্তিতে, এবং সেইটাকেই ব্যবহার করি বারবার করে। এই নিয়ে শুরু করলাম। প্রথম লেখা হচ্ছে আমার দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসটি। এটা ঠিক মুক্তিযুদ্ধে বিজয় 16ই ডিসেম্বর 1971, তার পরে পরে একটি ছোট্ট শহর, তাদের কি রকম পরিস্থিতি ছিল, আবহ ছিল, এইটাকে বর্ণনা করার জন্য লিখি, এবং সেইখানে প্রথম এই জলেশ্বরী এলো। এখন আস্তে আস্তে এমন হয়েছে, ওই জায়গা ব্যবহার করছি বটে, কিছু চরিত্রকেও আমি ওখানে স্থায়ী করে নিয়েছি। যেমন জলেশ্বরী রেল স্টেশনের পাশে, স্টেশন থেকে বেরোলেই বাঁ হাতে একটা মিষ্টির দোকান পড়ে, হানিফ ভাইয়ের মিষ্টির দোকান। একটা পার্মানেন্ট চরিত্র, আমার অনেক গল্পে আছে। হানিফ ভাইয়ের দোকানে গিয়ে বসছে, আলেক মিয়া, কানা ট্যাংরা, এরকম বেশ কিছু চরিত্র আছে। কিংবা যেমন বৃষ্টি ও বিদ্রোহীগণ উপন্যাসে মহিউদ্দিনের ছেলে শামসুদ্দিন শিশু, সে শামসুদ্দিন আর এক উপন্যাসে আসছে। আবার এইরকম ভাবে আর কি চরিত্রগুলো আনাগোনা করছে। তো এতে আমি এক ধরনের একটা আনন্দ পাচ্ছি, যার সঙ্গে বলতে পারো ঈশ্বরের মতো একটা খেলা, যে আমি নিজেই একটা জায়গা তৈরি করেছি, কিছু মানুষের জন্ম দিচ্ছি, কিছু ঘটনার জন্ম দিচ্ছি, ঘটনাও আবার একটা আরেকটার ভেতরে প্রবেশ করছে। ভালোই লাগছে তো এসব পুরনো কথা বলতে। ভাই, যে প্রশ্ন আপনি আমাকে করেছিলেন উত্তরটা দিইনি, যে আমি গল্প লেখার উপকরণ কোত্থেকে পাই। আমি কোথায় পড়েছিলাম, আপনার লেখায় অথবা হুমায়ুন আহমেদের লেখায়। হুমায়ুন আহমেদ স্যার একবার অসুস্থ হলেন, হাসপাতালে নিত হলেন, আপনি তাকে দেখতে গিয়েছিলেন। আপনি তাকে বলেছিলেন, হুমায়ুন, তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে, কারণ তোমার কিন্তু ডান হাতে 5টি আঙ্গুল নয়, 6টি আঙ্গুল, ষষ্ঠ আঙ্গুলটি হচ্ছে তোমার কলম। এবং আমার মনে আছে যে শামসুর রহমানের 50তম জন্মদিনে আপনি একটি কবিতা লিখেছিলেন, শামসুর রহমান, আপনি দীর্ঘজীবী হন, ত্বরান্বিত হোক মানুষের স্বপ্নসমূহের অনুবাদ। বাহ, তোমার তো মনে আছে। এই যে দুটো জিনিস, যে একজন লেখক তিনি দায়িত্বপ্রাপ্ত, কারণ তিনি ষষ্ঠ আঙুলের অধিকারী, এবং কবির কর্তব্য, লেখকের কর্তব্য হচ্ছে আমাদের স্বপ্নগুলোকে অনুবাদ করা। তা আমি ওই জায়গাতেই নিজেকে দেখি। আমি ক্ষুদ্র হতে পারি, প্রবীণ নতুন হতে পারি, একদমই আমার লেখা নয় হতে পারে, কিন্তু আমি তো লিখি। তো আমার কলম দিয়ে লিখি, ফলে আমারও একটা ষষ্ঠ আঙ্গুল আছে, এবং আমার উপরেও দায়িত্ব আছে যে আমাদের স্বপ্নগুলোকে অনুবাদ করতে হবে। এবং বাংলাদেশ নিয়ে চারদিকে এত কথা হয় হক ভাই, যে বাংলাদেশ 50 বছর পরে তলিয়ে যাবে, এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। তা আমি মনে করি বাংলাদেশের এই দুঃসংবাদ, দুঃস্বপ্নটা থাকবে না। আমরা বাংলাদেশের লেখক, আমার কর্তব্য হচ্ছে স্বপ্ন তৈরি করা, বাংলাদেশের মানুষকে জাগ্রত করা, নিজেকে আবিষ্কার করার চেষ্টা করা। বাহ, সুন্দর বলেছ। সেইখান থেকে আপনি যে বলছেন যে কোত্থেকে তুমি লেখো,
কোথায় পাও? আপনার ওই যে 30 বছর আগে আপনার কাছে শুনেছি পড়তে হবে, তারপরে হয়তো আরো 10 বছর পরে এসে শুনেছি ইতিহাসকে একদিনের উত্থান পতন দিয়ে বিবেচনা করো না। এবং ওই যে শামসুর রহমানকে আপনি বললেন স্বপ্নসমূহ অনুবাদ করবার কাজ হচ্ছে কবির কাজ, কাজেই তাকে দীর্ঘজীবী হতে হবে। সেইখান থেকে আমি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন রচনা করছি। খুব ভালো, এই তো চাই। তুমি এত বিনয় করছো কেন? গোড়ার দিকে এত বিনয় করলে কেন? তোমার মানে কলম তোমার হাতে রয়েছে, তুমি লিখছো, ভালো লিখছো, তোমার তো এত বিনয়িত হবার দরকার নেই। তুমি বরঞ্চ যে না, তোমাকে একটা কথা বলি এবং তোমার মাধ্যমে আমি তরুণ লেখকদের বলতে চাই, বিনয় এবং আত্মবিশ্বাসে যেন কোনো রকম প্রভাব না ফেলে। অর্থাৎ আত্মবিশ্বাসের উপরে বিনয়টা বেশি চলে গেলে আত্মবিশ্বাসটা কমে আসে, আবার আত্মবিশ্বাস খুব বেশি হলে বিনয়টাও থাকে না। যথাস্থানে যতটুকু দরকার সেটা রাখতে হয়। দেখো, আমরা যখন পুরনো দিনের কথা বলি, ইতিহাসের কথা বলি, আমরা বলি না আজ থেকে 200 কি 300 বছর আগে। দেখো, এক লাফে 100 বছর পার করে যাচ্ছি, 2টো জেনারেশন, 3টে জেনারেশন পার করে যাচ্ছি। ইতিহাস এইভাবে চলে। আর বাংলাদেশের অমিত সম্ভাবনা আছে, আমরা আবিষ্কার করতে পারিনি, আমাদের সময়ে পারছি না, আমাদের প্রজন্মে পারছি না, কিন্তু আমরা যে চেষ্টা করছি না তত নয়, আমরা তো চেষ্টা করছি। দেখো, একটা নদী বয়ে চলেছে, তার নিচে পলিমাটির স্তর পড়ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। একদিন হঠাৎ দেখা গেল রাতারাতি চর জেগে উঠেছে। পরের বছর তুমি ওখানে গিয়ে দেখবে ধান গজিয়েছে, তারপরের বছর গিয়ে দেখবে 2-4টে টিনের ঘর, কুঁড়ে ঘর উঠেছে, এটি গ্রাম বসতি হচ্ছে। কোথায় ছিল এটা? নদীর অতলে এই সম্ভাবনা ছিল। আজকে কালো স্রোত বয়ে যাচ্ছে আমাদের ওপর দিয়ে, আমরা কিন্তু পলিমাটি দিয়ে চলেছি। অনেক সময় আমরা যে লিখি, আমরা ভাবতেই পারি যে আমরা তো ভালো কথা বলছি। এই যে তুমি বললে বাংলাদেশের স্বপ্নের কথা তুমি লিখছো, স্বপ্ন নির্মাণ করতে চাচ্ছ, আমরাও আমি তো 60 বছর হয়ে গেল লেখা, ভালো কথাই তো বলেছি। তাহলে দেশের এরকম দুর্বিপাক বিপর্যয় থেকে থেকেই আসে কেন? মানুষগুলো নষ্ট কেন? দুর্নীতিবাজ কেন? অস্থির কেন? ধৈর্য নেই কেন? সৎ নয় কেন? তাহলে কি আমাদের লেখা কোনো কাজে লাগছে না? তা নয়, ওই কিন্তু পলি পড়ছে, একদিন কিন্তু জেগে উঠবে। এবং ইতিহাসের বাঁকে বাঁকে আমরা অনেক চর উঠতে দেখেছি। আমাদের পুরনো যারা ছিলেন, এখন আর নেই, চলে গেছেন, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, সাইদ আতিকুল্লাহ, আবু জাফর উবায়দুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, এরা আমার সব, এই নামগুলো করতে করতে আমার খারাপ লাগছে যে একসঙ্গে। যাই হোক, এই যে এরা, তারপরে আমি, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, এই যে আমরা সৃজনশীল রচনার ভিতরে ছিলাম, এটা শুধু গল্প কবিতা লেখা নয়, এটা আরো একটা ব্যাপার ছিল, একটা মধ্যযুগীয় রুচি ছিল এই জনগোষ্ঠী, তাকে আধুনিকতার সঙ্গে সমসাময়িকতার সঙ্গে যুক্ত করতে হয়েছে। একটা অপূর্ব ঘটনা আপনারা আসলে ঘটিয়েছিলেন, সেটা 1952 সালের 21শে ফেব্রুয়ারি বা তার আগে পরে 48 সাল থেকে আসলে ভাষা আন্দোলন, তখন বঙ্গবন্ধু নেতৃত্ব দিচ্ছিলেন যখন তরুণ শেখ মুজিবুর। সেটা হচ্ছে যে, যেটা বলছিলেন যে মধ্যযুগীয় আবহ থেকে আধুনিকতার সঙ্গে যুক্ত করলেন, একটা প্রাদেশিকতা অথবা আরো ক্ষুদ্র আঞ্চলিকতার থেকে আপনারা বিশ্ব শৈল্পিক, সাহিত্যিক এবং দার্শনিক যে বিশ্ব, তার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করলেন, আধুনিক হলেন। কিন্তু যে আধুনিকতা টি.এস. এলিয়টের, যে আধুনিকতা বোদলেয়ারের, সেখান থেকে আপনারা এই আধুনিকতাকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার জন্য প্রস্তুত করবার আধুনিকতায় রূপান্তরিত করলেন। এটা যে একটা কি ম্যাজিক ঘটে গেছে। এটা তো হবেই। একটা মাটির এক একটা নিজস্ব দাবি আছে, এক একটা ভূগোলের এক একটা নিজস্ব দাবি আছে, এবং সেই জন্যই আধুনিকতা মানে এটা কোনো অজড় কোনো কিছু নয়। এটা কিন্তু জায়গা থেকে জায়গাতে এর চরিত্র, বৈশিষ্ট্য এগুলো পাল্টাতে থাকে। এবং আমরা তো সবাই শুরু করি লিখতে কোনো না কোনো একটা অনুকরণের ভেতর দিয়ে। অনুকরণ করবার জন্য এই আমাদের আদর্শ ছিল কি না, জসীমউদ্দিন, নজরুল,
আমরা কিন্তু কেউই জসীমউদ্দীনও হইনি, নজরুলও হইনি। আমরা রবীন্দ্রনাথ থেকে প্রবাহিত হয়ে 40-এর দশক থেকে 30-এর দশক, 40-এর দশক হয়ে আমরা যখন এসেছি এবং বিশ্বের সঙ্গে যে যুক্ত হয়েছে, আপর যে ভাষাটি আমরা মোটামুটি আমরা ব্যবহার করতে পারি, জানি ইংরেজি ভাষা, তার মারফতে এলিয়ট, অডেন, পাউন্ড, এদেরকে আমাদের ভেতরে আমরা পেলাম এবং আমরা লিখতে শুরু করলাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই অভাবিত ছিল। এটা করতে হয়েছে। আমি অবাক হয়ে যাই যে ইতিহাসে আমাদের কোমল কাঁধে, আমাদের বয়স তখন 16 থেকে 20-র মধ্যে সকলের। আপনি কবিতা লিখতেন, কবিতা লিখেছেন, আপনি কথা সাহিত্য রচনা করলেন, অসাধারণ ছোট গল্প লিখেছেন, তারপর উপন্যাস লিখলেন। স্বাধীনতার পর, মুক্তিযুদ্ধের পর আপনার উপন্যাস আমি মনে করি একটা বাঁকি নিল। মুক্তিযুদ্ধকে আপনি আমাদেরকে, আমি তখন বলেছি, আমি 70-এর দশকে 80-এর দশকে আপনার উপন্যাসের জন্য আমরা কিভাবে অপেক্ষা করতাম। কাজে আমার মনে হয় যে আপনার সাহিত্যিক জীবনের উপরে মুক্তিযুদ্ধের একটা বিশাল প্রভাব আছে, বিশেষ করে কাব্যনাট্যগুলো বা আপনার উপন্যাসও একটা বাঁক এলো, এই বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম। দেখো, মুক্তিযুদ্ধের প্রভাব আমার উপরে বলে কথা নয়, আমাদের এই বাংলাদেশে বাংলা সাহিত্যেরও একটা বাঁক এনে দিয়েছে মুক্তিযুদ্ধ। এখন এই বাংলাদেশে আমরা ভাষা আন্দোলনের মতো আন্দোলন দেখেছি, রাজপথ রঞ্জিত হয়েছে ভাষার জন্য তরুণের রক্তে। আমরা সামরিক শাসন দেখেছি, আইয়ুব খাঁর মতো, ইয়াহিয়া খাঁর মতো, এবং তারা কিভাবে শাসন চালিয়েছেন, নিপীড়ন করেছেন। মুক্তিযুদ্ধ সশস্ত্র, সমগ্র দক্ষিণ এশিয়ার আর কোনো জাতির এই অভিজ্ঞতা নেই। এই বাঙালি, এই পূর্ব বাংলার বাঙালি, এই বাংলাদেশের বাঙালি অভিজ্ঞতা যে সশস্ত্র সংগ্রাম করেছে এবং সফল যুদ্ধ। আরেকটা বড় ঘটনা ঘটেছে যার উপরে আমরা প্রায় কেউই লিখিনি তেমন, সেটা হচ্ছে দেশভাগ। 1947 সালে ইংরেজ যখন চলে গেল, এই যে অভিজ্ঞতাগুলো, এটা সমগ্র সাহিত্যের কিন্তু সুরটাকে বেঁধে দেয়। যেমন তুমি লেখো তো, তোমার দৃষ্টি কিন্তু আজকে থেকে আরেকটু দূরে তুমি দেখতে পাও। এই দূরে দেখাটা হচ্ছে কথা। আসলে এক একটা সময়ে ইতিহাস কিন্তু কাজ করিয়ে নেয়। আমি মনে করি যে ইতিহাসের একটা ক্ষুদ্র করে আঙুল হিসেবে এই বঙ্গজননীর এই ছোট্ট 56,000 বর্গ মাইলের মানুষের জন্যে হয়তো আমাকে দিয়ে কিছু করবার ছিল, কিছু লেখা লিখেছি যার কথা তোমরা বলো, বা আরো প্রত্যক্ষ করে, যেমন ধরো নুরুল দিন, আমি যে এলাকা থেকে এসেছি, নুরুল দিনের মতো একজন বিদ্রোহী বিপ্লবী নেতা আজ থেকে 220 বছর আগেকার, একেবারেই তিনি বিস্মৃত ছিলেন। আমার নাটক নুরুল দিনের সারা জীবনের মারফতে তাকে যখন আমি মঞ্চে এনেছি এবং মানুষেরা দেখেছেন, এখন তো দেখি যে যে কোনো বক্তৃতাতে, যে কোনো ভাষণে, যে কোনো ইতিহাস রচনায় আমাদের জাতীয় বিপ্লবী নেতাদের কথা বলতে গেলেই নুরুল দিনের নাম চলে আসে। এই যে মানুষটাকে 200 বছর পরে ফিরিয়ে আনতে পেরেছি, হয়তো এটা আমারই একটা নিশ্চয়ই এটা ছিল। এমন না যে নুরুল দিনকে আপনি একজন ঐতিহাসিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পুনরাবিষ্কার করেছেন, আপনি তো তাকে আসলে নির্মাণই করেছেন। সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন কিন্তু সৈয়দ শামসুল হকেরই নির্মাণ, সেটা ইতিহাসের উপাদান ব্যবহার করে। হক ভাই, ওই যে মার্জিনে মন্তব্য বা গল্পের কলকব্জা, আপনার বইটা যেটা বিচিত্রায় প্রকাশিত হতো, ওইখানে আমি প্রথম সচেতন হলাম। আপনি লিখেছিলেন যে ক্রিয়ার কাল। আমি যখন গল্প বলি, আমি তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বলতে পারি, যে হয়, করে, খায়। আপনার গল্পে আমরা অনেক পেয়েছি। হলো, করলো, খেলো, এভাবেও গল্প বলা যায়। হয়েছিল, করেছিল, এভাবেও বলা যায়। কিন্তু ভবিষ্যৎকাল দিয়েও বলা যায়, যেটা আপনি করবে, সেই যে গল্পটা তেরেনা পাতা আবিষ্কার। এই যে আঙ্গিক, এ বিষয়ে কিন্তু আমি যেমন বলি, কবিতার ক্ষেত্রে আমি খুব কম দেখি ছন্দ বিষয়ে তেমন চর্চা আছে। আমি যদি 200-300 লেখক যারা কবিতা লিখছেন একটা সালতামামি করি, আমি দেখব
100 জনের ভেতরে 90 জনের ছন্দ জ্ঞান নেই। হ্যাঁ, ছন্দ জানেন না, তিনি কবিতা লিখছেন। এটা একটা, আমি মনে করি যে এটা খুব দেখবার মতো। গল্প বলার নতুন ভঙ্গি চাই। ওইগুলো বড় বড় কথা, আমাদের দেশীয় কথকতা, এটা সেটা, এগুলো কিন্তু খুব খারাপ কথা। কারণ মানব জন্ম নিয়েছি এই পৃথিবীতে, পৃথিবী আমার দেশ, বাংলাদেশ আমার গ্রাম, এইভাবে দেখতে হবে। এবং মানুষ যেখানে যা কিছু অর্জন করেছে সবের ভালোর উত্তরাধিকারী আমি। কাজেই ওই যে দেশীয় আনতে হবে এই করে আমাদের নাটক ডুবেছে, এই করে আমাদের এখন কথা সাহিত্য নানা রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে, এগুলো ঠিক নয়। যাই লিখি না কেন এটা এক ধরনের সংকেত, এইতে পাঠক পড়লে তার মনে একটা বড় ছবি গড়ে ওঠে। আমি কিন্তু সবটা ছবি দেখাতে পারি না। জীবনানন্দ যখন লেখেন সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, কইও নাকো কথা ওই যুবকের সাথে। কে সুরঞ্জনা, কোন যুবকের সাথে কথা কইতে মানা করছে সেটা জানি না, কিন্তু আমার মনে হয় আরে আমি যে শ্যামলীকে ভালোবাসতাম, কি ধরো চামেলিকে ভালোবাসতাম, তাকে তো খুব মাঝে মাঝে আমার হিংসা হতো আর একটা ছেলের সঙ্গে গিয়ে কথা বলে, আমারও তো এই কথা বলতে ইচ্ছে করে। জীবনানন্দ কি করেছেন, একটা সিগন্যাল পাঠিয়েছেন, আমার অভিজ্ঞতাকে আমার কাছে স্পষ্ট করেছেন। তো হ্যাঁ বলো, এতদিন কোথায় ছিলেন? আমি জীবনানন্দ দাশকে নিয়ে একটি ছোট্ট হ্যাঁ উপন্যাসিকা হ্যাঁ লিখেছি। আমি জানি এবং আমি এটা পড়েছি। তো আমি এটা পড়েছি, আমি, তুমি আমাকে তুলে দিলে খুব ভালো করেছো, খুব ভালো করলে। সেই জীবনানন্দ আমার প্রিয় কবি একজন। জীবনানন্দ প্রিয় কবি এই জন্যে যে এই যে সংকেত পাঠানো বললাম, উনি অসাধারণ সংকেত পাঠাতে পারতেন। বাংলার ভাঁট ফুল বেজেছিল ঘুঙুরের মতো তার পায়ে, মানে এগুলোর এমনিতে কোনো অর্থ হয় না, কিন্তু কি অসাধারণ সংকেত। আপনি তো ছবির গল্প লিখেছেন ফিল্মের জন্য, ছেড়ে দিয়েছি এখন। ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আবার বেনামে অনেক লিখেছেন। না এখন আর করি না, এটা উপার্জনের জন্য করতে হতো। আর 2-4টা গান যা লিখেছেন তার মধ্যে তো কতগুলো খুবই জনপ্রিয় হয়েছে। হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে। আর ওই যে ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, ওটা হলো কি, ওই গানটা লেখা খুব মজা আছে। বলে প্রেমের গান লেখার জন্য খুব ধরেছে আমার একজন মানে অনুজ ফিল্ম ডিরেক্টর। তার মানে দেখো বাবু, আমি গানটা লেখা ছেড়ে দিয়েছি। তো বলে না, এটা করতে হবে, প্রেমের গান। আমি বলে আমি লিখবো, কিন্তু আমি যেটা দেবো নিতে হবে, এবং এটা কিন্তু ইনডাইরেক্টলি প্রেমকেই কিন্তু আমি একটু নিন্দে করব অন্যভাবে, তোমরা গানে যেভাবে বলো। তাই লিখলাম, আমি চাঁদের সাথে দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি তবে ঢলেই পড়ে যেতে, তুমি নদী হতে যদি তবে বয়েই চলে যেতে, তুমি যে তোমারই তুলনা। যাকে আমি সে সময় কিছু করেছি, কারণ আমি তো লেখাটাই পেশা হিসেবে আমার সারা জীবন কেটে গেল। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আনিস, সেটা হচ্ছে যে লেখাকে যদি আমরা পেশাদারিত্বের স্থান থেকে না দেখি, তাহলে কিন্তু লেখা কখনোই আর হবে না। পেশাদার মনোভাব নিয়ে লিখতে হবে। আমাদের দেশে এখনো লিখে জীবিকা নির্বাহ করা খুব শক্ত, তারপরেও এখন অনেক সুযোগ এসছে। আমার সময়ের মতো কঠিন সময় এখন নয়। লেখা খণ্ডকালীন কাজ নয় যে মাঝে মাঝে লিখি, কখনো কখনো লিখি, কালে ভদ্রে একটা লিখব আর সেটি অমর হয়ে থাকবে, বাংলা সাহিত্যে একটা স্থান করে নেবে, এ হয় না। এলিয়ট বলেছেন যে 10টা কবিতা লিখলে একটা কবিতা ভালো হতে পারে, আর 10টা এরকম ভালো কবিতা থেকে একটা খুব ভালো কবিতা বেরিয়ে আসতে পারে, আর 10টা এরকম খুব ভালো কবিতা হলে একটা স্মরণীয় কবিতা হতে পারে, এবং 10টা এইরকম স্মরণীয় কবিতা থেকে একটি মহৎ কবিতা যেটা শতাব্দীর পর শতাব্দী থেকে যাবে। তাহলে তুমি দেখছো যে একজন কবির ইকুয়েশনটা হচ্ছে প্রায় 10,000 কবিতা লেখার পরে একটা কবিতা থাকবে। এই যে জীবনানন্দের কথা বলা হচ্ছিল, ওর মা কুসুম কুমারী দাস, তার 2টো পংক্তি মাত্র বেঁচে আছে আমাদের সবার কাছে, আমাদের সেই ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দেখো এই 2টো লাইন তার টিকে গেছে, এত তিনি লিখেছেন, এত কিছু করেছেন।
এই দুটো লাইন থেকে হয়েছে। কিংবা কবি আব্দুল হাকিমের, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তিনি যে মহাকাব্য লিখে গেছেন, কিচ্ছু মহাকাল মনে রাখেনি, আছে গবেষকদের জন্য। আমরা তার এই 4টি লাইন আজও রাষ্ট্রভাষা আন্দোলনের বার্ষিকীতে 21-এ তুমি বাংলার পথে প্রান্তরে দেখবে। এইভাবে হয়। মূল কথাটা হচ্ছে লেগে থাকতে হবে। আমি শেষ একটা গল্প বলে শেষ করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে পারস্যের মরমী কবি জালালউদ্দিন রুমি, তিনি বেরিয়েছেন দেশ পরিভ্রমণে, গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন, সঙ্গে অনুচরেরা রয়েছে। একটি গ্রামে গিয়ে দেখলেন যে একটি লাশ ঝুলছে বট গাছ থেকে। তো বললেন যে এটা কার? বলে একটা চোরের, তাকে আমরা ধরে ফাঁসি দিয়েছি, কারণ সে 20 বছর ধরে প্রতি রাতে চুরি করতো, আমরা তাকে ধরতেই পারিনি। সে যে এত সুদক্ষ চোর ছিল, তাকে আমরা ধরতেই পারিনি, যখন ধরেছি গ্রাম্য বিচারে তার ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছি। তো জালালউদ্দিন রবি, সেই এত বড় মরমী কবি রুমি, তিনি গিয়ে ওই লাশের ওই চোরের পা ধরে চুমু খেলেন। সকলে আতঙ্কিত, এ কি হুজুর, আপনি ওর পায়ে চুমু খেলেন? বলে না, চোরের পায়ে চুমু খাইনি, আমি ওই 20 বছরের পায়ে চুমু খেয়েছি, যে 20টা বছর একটা কাজে লেগেছিল। এই লেগে থাকাটা, লেগে থাকতে হবে। অনেকে আমরা বিচলিত হই, এই লেখা ছাপা হচ্ছে না, বই বেরোচ্ছে না, বই থেকে কিছু হচ্ছে না, বাড়িতে সকলে বলছে কি করছো, ছাইপাশ লিখছো। এ তো বহু পুরনো অভিযোগ বাড়ির লোকে। লেগে থাকতে হবে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে আনিসুল হক, আমাদের প্রথম সারির একজন ঔপন্যাসিক তরুণ, এবং আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলাম। আপনারাও তো লেগেছিলেন এতক্ষণ, যদি শুনে থাকেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে দর্শকরা, আমি জানি না আপনারাও লেগেছিলেন, কিন্তু হক ভাইয়ের সঙ্গে আমি যতবার এসেছি আলোকিত হয়েছি। নিশ্চয়ই আমাদের মধ্যে যারা লেখক, তারা নিশ্চয়ই কিছু না কিছু পাবেন, হক ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই পাবেন। যারা পাঠক, তারাও তো পাবেন, কারণ ইতিহাসকে হক ভাই বলেছেন, সৈয়দ শামসুল হক বলেছেন যে তার জীবন দিয়ে, তার দিনগুলি দিয়ে না মেপে একটা বৃহত্তর পরিসরে মাপতে। আমাদের বৃহত্তর পরিসরে নিশ্চয়ই বাংলাদেশ একদিন অনেক বড় হবে, সেই ইতিহাস হক ভাই আলোচনা করেছেন। সেই আশাবাদ দিয়ে আমার মনে হয় হক ভাই আমরা শেষ করি। নিশ্চয়, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন।